টোপোশিট ম্যাপ হলো প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানের সংগ্রহশালা। এক্ষেত্রে আমরা ফিল্ডে গিয়ে যে তথ্য কালেক্ট করছি বা যে জায়গায় যে জিনিসটা আমরা দেখছি সেই জিনিসগুলোকে যখন ম্যাপে উপস্থাপন করছি তখন কিন্তু সেটা হয় রঙের দ্বারা, না হয় রেখার দ্বারা, না হলে প্রতীক চিহ্নের দ্বারা। এবারে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই রং, রেখা এবং প্রতীক চিহ্ন কোথায় কিভাবে ব্যবহৃত হয় টোপোশিট ম্যাপে সেইগুলো আমরা ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভূগোল সংক্রান্ত যাবতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর একদম প্রথমে আমরা আমাদের টোপোশিট ম্যাপে কি রঙের ব্যবহার হয় সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখো, টোপোশিট ম্যাপে মূলত 5 ধরনের রং ব্যবহৃত হয়। তার মধ্যে একদম প্রথম হচ্ছে নীল রং। তোমরা যদি উপরে ম্যাপটা দেখো তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ নিত্যবহ নদীকে দেখানোর জন্য আমরা নীল রং ব্যবহার করছি। এখানে যে কোনো নদীর ক্ষেত্রে যে নদীগুলো সারা বছর জল থাকে সেই নদীগুলোকে দেখানোর জন্য আমরা এই নীল রং ব্যবহার করি। এর পাশাপাশি আমরা যে কৃত্রিম জলাধার এবং স্বাভাবিক যে জলাশয়গুলো আমরা দেখিয়ে থাকি সেক্ষেত্রেও এই নীল রং ব্যবহার করে থাকি। দেখবে তোমরা কৃত্রিম জলাশয়ের ক্ষেত্রে চৌকো বা কোনো একটা নির্দিষ্ট সরল রেখার শেপে উপস্থাপন করা হয়, আর যেগুলো ন্যাচারাল পন্ড, যেগুলো স্বাভাবিক জলাশয়, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শেপ থাকে না, কিন্তু তার মধ্যে জলাশয়ে সেই নীল জল থাকে। বন্ধুরা দেখো, দ্বিতীয় রং হচ্ছে বাদামি রং। তোমরা টোপোশিট ম্যাপ যদি ভালো করে দেখো সেখানে দেখবে বিভিন্ন জায়গায় তোমার আঁকা বাঁকা কতগুলো রেখা চলে গেছে, যে রেখাগুলো বাদামি রঙের। এই বাদামি রঙের রেখাকে আমরা বলছি সমোন্নতি রেখা, অর্থাৎ ভূপৃষ্ঠের সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে আমরা দেখানোর জন্য এই সমোন্নতি রেখা বা কন্ট্যুর লাইন ব্যবহার করে থাকি। এবার এই সমোন্নতি রেখা কোথায় কীরকমভাবে বণ্টিত আছে তার উপর নির্ভর করে আমাদের ভূমিরূপের উচ্চতা কোথায় কী আছে বুঝতে পারি। এর পাশাপাশি সেই সঙ্গে আমরা সেই জায়গার উচ্চতা কত সেগুলোও লেখা থাকে। এবারে দেখো, কন্ট্যুর লাইনগুলো যদি ঘন ঘনভাবে পরস্পর কাছাকাছি বিন্যস্ত থাকে তাহলে বুঝতে হবে সেখানে ভূমির উচ্চতা খুব বেশি এবং খাড়াই ঢালযুক্ত। কিন্তু যদি দেখা যায় সেখানে তোমার কন্ট্যুর লাইনগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, সেক্ষেত্রে বুঝতে হবে সেখানে ভূমির উচ্চতা অপেক্ষাকৃত কম আছে। বন্ধুরা দেখো, এরপর টোপোশিট ম্যাপে 3 নম্বর রং হলো সবুজ রং। এই সবুজ রঙের দ্বারা আমরা আমাদের যে স্বাভাবিক উদ্ভিদ আছে সেই স্বাভাবিক উদ্ভিদকে দেখিয়ে থাকি। এক্ষেত্রে মূলত দুভাবে এই সবুজ রঙের ব্যবহার হয়। এখানে দেখবে যখন আমাদের কোনো জঙ্গল আছে বা কোনো স্বাভাবিক যে বনাঞ্চল আছে, সে তোমার প্রোটেক্টেড ফরেস্ট হতে পারে বা রিজার্ভ ফরেস্ট হতে পারে, সেই ধরনের ফরেস্টের রং বোঝানোর জন্য সবুজ রং ব্যবহৃত হয়। এর পাশাপাশি কোনো বিক্ষিপ্তভাবে যদি গাছপালা থাকে সেই গাছপালাকে দেখানোর জন্য আমরা সবুজ রঙের গাছপালা এঁকে দেখিয়ে থাকি। এরপরে 4 নম্বর রং হচ্ছে লাল রং। দেখো, লাল রং আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা জনবসতিকে দেখানোর জন্য লাল রং ব্যবহার করি। এক্ষেত্রে দেখো, চৌকো বক্স করে আমরা দেখবে জনবসতিকে দেখিয়ে থাকি। তার পাশাপাশি আমরা আমাদের রাস্তা, সে তোমার জাতীয় সড়ক হতে পারে বা রাজ্য সড়কপথ হতে পারে বা পায়ে হাঁটা রাস্তা হতে পারে, তাহলে সেগুলোকে আমরা লাল রেখার দ্বারা উপস্থাপন করে থাকি। এর পাশাপাশি আমরা আমাদের লাল রঙের দ্বারা কোনো মন্দিরের সিম্বল বা কোনো মসজিদের সিম্বল সেগুলোকেও আমরা দেখিয়ে থাকি। এরপরে 5 নম্বর রং হচ্ছে কালো রং। এই কালো রঙের দ্বারা আমাদের টোপোশিট ম্যাপে অনিত্যবহ নদীকে দেখিয়ে থাকি। দেখো, ডালপালার মতো বিন্যস্ত হয়ে থাকা যে নদীগুলো টোপোশিট ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ সেই নদীগুলো হচ্ছে অনিত্যবহ নদী, তাহলে সেই নদীগুলোকে দেখানো হয়। এর পাশাপাশি আমাদের যে রেলপথ আছে সেই রেলপথকে দেখানোর জন্য কালো রং ব্যবহৃত হয়। আর এর বাইরে আমরা যদি দেখি কোনো শুকনো নদী খাত আছে সেক্ষেত্রেও আমরা কালো রং ব্যবহার করে থাকি। টোপোশিট ম্যাপে আমরা মূলত 3টি রঙের রেখা ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথমত বাদামি রঙের রেখা, এর দ্বারা আমরা সমোন্নতি রেখাকে দেখিয়ে থাকি, যেটা অলরেডি আমি আলোচনা করলাম তোমাদের সামনে, যেখানে ভূমির উচ্চতাকে আমরা উপস্থাপন করছি। এর পাশাপাশি লাল রঙের রেখা, এই লাল রঙের রেখার দ্বারা আমরা আমাদের রাস্তাঘাটকে দেখাচ্ছি। 3 নম্বর হচ্ছে কালো রঙের রেখা। এই কালো রঙের রেখা দ্বারা আমরা রেলপথ এবং যে অনিত্যবহ নদী আছে সেই অনিত্যবহ নদীকে দেখিয়ে থাকি। বন্ধুরা, এরপরে চলো টোপোশিট ম্যাপে যে কনভেনশনাল সাইন বা প্রতীক চিহ্নের ব্যবহার করা হয় সেগুলো একটু দেখে নেব। তোমরা দেখো, এই টোপোশিট ম্যাপে যে প্রতীক চিহ্নগুলো ব্যবহৃত হয় এটা গোটা পৃথিবীব্যাপী গ্রাহ্য। অর্থাৎ আমরা আমাদের এখানে যে প্রতীক চিহ্ন ব্যবহার করছি সেটা ফ্রান্সে গিয়ে পাবো না বা জার্মানিতে গিয়ে পাবো না, তা কিন্তু নয়। এই ধরনের প্রতীক চিহ্নগুলো যে টোপোশিটে ব্যবহৃত হয় সেগুলো গোটা পৃথিবীব্যাপী গ্রাহ্য। সেই জন্য এইগুলোকে আমরা আন্তর্জাতিক চিহ্ন বলে থাকি, ইন্টারন্যাশনাল সাইন। চলো তাহলে আমাদের টোপোশিট ম্যাপে কী ধরনের প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় সেগুলো একটু দেখে নেব। বন্ধুরা দেখো, টোপোশিট ম্যাপে আমরা বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি।
আমাদের যে টোপোশিট ম্যাপ আছে, তোমরা একটু ম্যাপটা যদি দেখো, সেই ম্যাপের দেখবে নিচের দিকে আমাদের দুটো সাইডে বিভিন্ন প্রতীক চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিছু টোপোশিট ম্যাপের কনভেনশনাল সাইন দেওয়া আছে, একইভাবে এদিকেও দেখবে কিছু কনভেনশনাল সাইন দেওয়া আছে। চলো এইগুলো তাহলে কি সাইন, আমরা একটু কোনটার ক্ষেত্রে কি সাইন ব্যবহার হয় এটা খুব ছোট ছোট করে লেখা আছে, তোমরা এটা ডিটেলসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এবারে এইগুলো থেকে পরীক্ষায় অনেক সময় এই সিম্বল আঁকতে দেয়, ক্লাস 12-এ মূলত এই সিম্বল তোমাদের করতে দেয়। চলো তাহলে একটু কনভেনশনাল সাইনগুলো কোথায় কি ব্যবহার হয় সেটা দেখে নেব। আমরা এক্ষেত্রে মূলত তিনটে বিষয়ের উপর করব। একটা প্রশাসনিক ক্ষেত্রে আমরা কি ধরনের সিম্বল ব্যবহার করে থাকি, একইভাবে আমাদের প্রাকৃতিক ক্ষেত্রে আমরা কি ধরনের সিম্বল ব্যবহার করে থাকি, আর আমাদের সাংস্কৃতিক বিষয়ের উপর আমরা কি কি সিম্বল ব্যবহার করে থাকি টোপোশিট ম্যাপের জন্য। তাহলে এই টোপোশিট ম্যাপে আমরা যে তিন ধরনের সিম্বল ব্যবহার করছি সেগুলো তোমরা একটু জেনে রাখবে, কারণ এটা শুধুমাত্র আমাদের পরীক্ষা সংক্রান্ত কাজে নয়, তোমাদের বিভিন্ন ক্ষেত্রে তোমরা একটা ম্যাপ বিভিন্ন যে সিম্বল ব্যবহার হয় কি কোনটা কি সিম্বল তোমাদের অনেক সময় জানার বা বোঝার অসুবিধা হতে পারে, সেটা তোমরা টোপোশিট ম্যাপ দেখলে কিন্তু সেই সিম্বলগুলো সম্পর্কে তোমাদের ধারণা যদি থাকে তোমরা সহজেই বুঝতে পারবে। কারণ একটা টোপোশিট ম্যাপ পুরোপুরি কিন্তু কনভেনশনাল সাইনের উপর বেস করে তৈরি হয়। চলো তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ক্ষেত্রে যে সিম্বলগুলো ব্যবহার হয় সেগুলো একটু দেখে নেব। দেখো একদম প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশাসনিক ক্ষেত্রে আমরা সীমানা সমূহ যে ব্যবহার হয়ে থাকে, যেগুলো মেন বাউন্ডারি, সেগুলোর জন্য দেখো এই সিম্বলটা ব্যবহার হয়ে থাকে, একটু দেখে রাখো ভালো করে। এরপরে দেখো আমাদের যে গৌণ পিলারযুক্ত যে বাউন্ডারি লাইন আছে সেগুলোর ক্ষেত্রে দেখো এরকম মাঝে মাঝে একটা করে এই যে এই সিম্বল আছে, একটু পাতলা হয়ে যাচ্ছে, এটা যতটা মোটা তার থেকে একটু থিকনেস কমে যাচ্ছে, প্লাস এখানে মাঝে একটা দেখো বড় করে চৌকো দেওয়া আছে। এরপরে দেখো রাজ্য সীমানার ক্ষেত্রে যেগুলো চিহ্নিত সেগুলোর জন্য এই সিম্বল ব্যবহার হচ্ছে, আর যেগুলো অচিহ্নিত সেগুলোর ক্ষেত্রে দেখো এই যে মাঝে কাটা কাটা চিহ্ন থাকছে। এবারে জেলা সীমানার জন্য দেখো জেলার জন্য এইভাবে ডট ডট লাইন চলে যাচ্ছে, আর মহকুমার জন্য দেখো শুধুমাত্র ডট ডট বিন্দু বসে যাচ্ছে এখানে, আর তহসিল বা তালুকের জন্য দেখো এরকম দুটো ডট ডট লাইন, আবার মাঝে দুটো ডট ডট বিন্দু, আবার দুটো ডট ডট লাইন, আবার দুটো ডট ডট বিন্দু, তাহলে এইভাবে সিম্বল দেওয়া আছে। এরপরে দেখো অরণ্য বোঝানোর জন্য এইভাবে সিম্বল ইউজ হয়েছে, গ্রামের ক্ষেত্রে দেখো এইভাবে সিম্বল ব্যবহার হয়েছে। এবারে সীমানা স্তম্ভর জন্য দেখো এই যে গ্রামের ত্রিসংযোগ স্তম্ভ এরকমভাবে একটা সিম্বল ইউজ করা হয়েছে। জরিপকৃত স্তম্ভের ক্ষেত্রে একটা দেখো চৌকো বক্স করে দেওয়া আছে কালো কালো রঙে। দেখো তোমরা এই বইটা হচ্ছে আমার নিজের লেখা বই, তোমরা ক্লাস 12-এ যারা পড়ছো তারা এই বইটা ইউজ করতে পারো। দেখো এখানে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল শিক্ষা আমার নাম দেখতেই পাচ্ছ, এটা চলন্তিকা প্রকাশকের, তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ। দেখো এরপরে দেখো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বললাম, তারপরে একইভাবে দেখো এদিকে আরও কিছু সিম্বল ব্যবহার করা হয়েছে। দেখো এখানে যে প্রাকৃতিক সিম্বল আমাদের ভূপ্রকৃতির ক্ষেত্রে কী কী সিম্বল আমরা ব্যবহার করে থাকি, দেখো ত্রিকোণমিতীয় স্টেশন, যেটা দেখো এরকম ত্রিভুজ দিয়ে এখানে 200, যদি এর হাইট 200 মিটার হয় তাহলে এখানে 200 লেখা থাকবে। একইভাবে স্পট হাইট দেখো ডট দিয়ে এখানে 200 মিটার, এখানে উচ্চতা ভূমির উচ্চতা হচ্ছে 200 মিটারকে ইন্ডিকেট করছে। এখানে বেঞ্চমার্ক একইভাবে দেখো বিএম লিখে ডট দিয়ে বিএম লিখে এবার 63.3 বেঞ্চমার্কের যতটা সে হাইটে অবস্থান করছে। একইভাবে দেখো বধভূমি যেটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি এইভাবে থাকবে। দেখো এখানে মূলত এখানে একটা সিঙ্গেল লাইন থাকবে, তার দুটো দিকে আমাদের যে ওই সেকেন্ড ব্যাকেট যেটা আমরা দিই সেটা উল্টো দিক করে দেওয়া থাকবে। এরপরে দেখো ভিগুতট বা এসকার্পমেন্ট, যেটা এই রকম সিম্বল দেওয়া থাকবে, এটা আমাদের যে কন্ট্রোল লাইন সেই কন্ট্রোল লাইনে এখানে দেখো ব্রেকআপ আছে এই জায়গাগুলো, এটা এসকার্পমেন্টকে নির্দেশ করছে, মানে এই জায়গা ভূমি খাড়াই ঢালযুক্ত। এরপরে দেখো শঙ্কু আকৃতির পাহাড় আছে, এই রকম সিম্বল থাকলে বুঝতে হবে এই জায়গায় একটা শঙ্কু আকৃতির পাহাড় গড়ে উঠেছে। একইভাবে প্রস্তর গঠিত ঢাল এখানে এইভাবে দেওয়া থাকবে। একইভাবে সমতল বালির পাহাড় এই রকম সিম্বল থাকবে। বালিয়াড়ি যদি থাকে সেক্ষেত্রে এইরকম সিম্বল, গতিশীল বালিয়াড়ির ক্ষেত্রে এই সিম্বলটা মাথায় রাখতে হবে। এরপরে জলনির্গম ব্যবস্থায় আমরা চলে আসছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ জলনির্গম ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে নিত্যবহ নদী, এই নদীগুলোর ক্ষেত্রে দেখো এই যে নীল রঙের দেখানো হচ্ছে। টোপোশিট ম্যাপে এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে একটা নিত্যবহ নদী বাহিত হয়েছে, এক্ষেত্রে দেখো এটা দেওয়াই আছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা দামোদর আর লেখা আছে, দামোদর রিভার।
তাহলে এই দামোদর নদী আছে। এর বাইরে দেখো এই যে কালো রঙের শাখা পোশাকাযুক্ত কিছু অনিত্যবহ নদী আছে, যে নদীগুলোতে শুধুমাত্র বর্ষাকালে জল থাকে, অন্য সময় জল থাকে না। আর এর বাইরে দেখো এই যে যদি এরকম চৌকো কোনো দেখতে পাও, বক্স দেখতে সেগুলো হচ্ছে তোমার আর্টিফিশিয়াল পন্ড। আর যদি চৌকো না হয়ে এমনি কোনো নির্দিষ্ট কোনো শেপের যদি না হয়, তাহলে বুঝবে সেটা হচ্ছে তোমাদের ন্যাচারাল পন্ড। তাহলে আর্টিফিশিয়াল পন্ড বা কৃত্রিম পুকুর, আর হচ্ছে ন্যাচারাল পন্ড বা স্বাভাবিক জলাশয়। তাহলে এই বিষয়টা রয়েছে। তাহলে এটা এই টোপোশিট ম্যাপে খুঁজে পাবে। আর এখানে দেখো তোমরা যেটা একটু আগে দেখছিলে, তোমাদের স্পট হাইট আর ট্যাঙ্গুলেশন হাইট, দেখো এখানে ট্যাঙ্গুলেশন হাইট দেখতে পাচ্ছ, এই যে দেখো ত্রিভুজ এঁকে দেখো 610 লেখা আছে। একইভাবে দেখো এখানে ডট দিয়ে 365, এটা স্পট হাইট দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে আছে। তাহলে এইগুলো টোপোশিট ম্যাপে তোমাদের দেখতে হবে। এরপরে দেখো আর কি আছে সিম্বল। দেখো নদী খাতের রাস্তা যদি থাকে সেখানে এই ডিরেকশানটা দেখিয়ে দিচ্ছে। একইভাবে অচিহ্নিত নদী যদি থাকে সেগুলো এইভাবে দেখানো হবে। খালের ক্ষেত্রে এই রকম সিম্বল ইউজ হবে। ধাপযুক্ত নদী পার যদি থাকে সেক্ষেত্রে এইরকম সিম্বল ব্যবহার হবে। একইভাবে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরও যেগুলো আছে, 3 থেকে 6 মিটার খাড়া নদী পার যদি হয় সেখানে দেখো এখানে 4R লেখা থাকবে। যদি 6 মিটারের বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখো 7R বা 16R এরকম আছে। এবারে জলপূর্ণ যদি খাতসহ শুষ্ক নদী হয় তাহলে সেক্ষেত্রে এইরকম সিম্বল ইউজ হবে। দ্বীপ ও প্রস্তর সহ নদী, যেটা একটু আগেই দেখছিলে সেরকম সিম্বল এখানে দামোদরের কোনো জায়গায় এরকম দেখতে পাবে। একইভাবে জোয়ারি নদী, এটা পরীক্ষায় অনেক সময় এসে থাকে। দেখো দুদিকে এইভাবে আছে, জোয়ার ভাটা খেলে বলে এই রকম সিম্বল ইউজ হয়েছে। তারপর নিমজ্জিত চড়া, এখানে এই সিম্বলটা ইউজ হবে। জলাভূমির ক্ষেত্রে এই সিম্বল। বাঁধানো বা পাকা নলকূপ, এক্ষেত্রে এই সিম্বল। এই যে আমাদের একটা সার্কেল দেখতে পাচ্ছ, সেখানে কালো রং করা আছে। একইভাবে কাঁচা নলকূপ যদি থাকে তাহলে দেখো একটা সার্কেল করা আছে কিন্তু মাঝে সাদা থাকছে, ফাঁকা থাকছে। এরপরে পোষ্যবন আছে দেখতে পাচ্ছ এখানে প্লাস সাইন দিয়ে। এরপরে দেখো নিত্য জলপূর্ণ পুষ্করিণী দেখতে পাচ্ছ, দেখো এইভাবে দেওয়া থাকবে। শুষ্ক পুষ্করিণী হলে এখানে ডট ডট হয়ে যাচ্ছে, জল থাকছে না বলে। একইভাবে বাঁধানো পাড়ের ক্ষেত্রে দেখো যদি এরকম রেলপথের বা রাস্তার উপর দিয়ে বাঁধানো পাড় থাকে তাহলে এইরকম সিম্বল থাকবে। এবার তীক্ষ্ণ পাড়যুক্ত হ্রদ যদি হয় তাহলে সেক্ষেত্রে এইরকম সিম্বল থাকবে। ভগ্ন ক্ষেত্র যদি হয় এরকম সিম্বল ইউজ হবে। তাহলে দেখতে পাচ্ছ। এরপরে দেখো আবার পরের পাতায় দেখতে পাচ্ছ, দেখো স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে কী সিম্বল আমরা ব্যবহার করেছি একটু দেখে নাও। দেখো কফি বা চা বাগিচা যদি হয় সেখানে এই সিম্বল। তৃণক্ষেত্র যদি হয় এই সিম্বল ইউজ হবে। খর্বাকৃতি ঝোপ, সেক্ষেত্রে এই সিম্বল ইউজ হচ্ছে। তাল জাতীয় বৃক্ষের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হবে। এরপরে রাস্তার দুপাশে রোপিত বৃক্ষ যদি থাকে এই সিম্বল ব্যবহৃত হবে। সরলবর্গীয় বৃক্ষ হলে এই ত্রিভুজে দেখতে পাচ্ছ তোমরা, এটা এই যে এরকম ত্রিভুজের মতো কোণ করে এই সিম্বল ব্যবহার হবে। বাঁশের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হবে। একইভাবে দেখো পরে অন্যান্য বৃক্ষের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হচ্ছে। সংরক্ষিত অরণ্যের ক্ষেত্রে RF লেখা থাকবে, রিজার্ভ ফরেস্ট। আর সুরক্ষিত অরণ্যের ক্ষেত্রে PF লেখা থাকবে, প্রোটেক্টেড ফরেস্ট। এরপরে আমাদের সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে জনবসতি আছে। দেখো জনবসতির ক্ষেত্রে ছোট গ্রামের ক্ষেত্রে এরকম চৌকো লাল লাল বক্স দেওয়া থাকবে। আর বড় গ্রাম হলে দেখো এই সাইজগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে পরিত্যক্ত যদি কোনো গ্রাম বা শহর মানে অংশ থাকে তাহলে এরকম কাটা চিহ্ন দিয়ে উপরে একটা ডট দেওয়া থাকবে। যদি দুর্গ থাকে তাহলে এরকম দেখতে পাচ্ছ, এরকম একটা পরীক্ষাযুক্ত একটা অংশ থাকবে। এরপরে কুটির যদি থাকে, স্থায়ী কুটির হয় তাহলে এরকম চৌকো বক্স থাকবে। আর অস্থায়ী যদি হয় দেখো চৌকো বক্স হচ্ছে কিন্তু মাঝে দেখো লাল অংশ থাকছে না, লাল রং দিয়ে পূরণ হচ্ছে না। এরপরে স্তম্ভের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হচ্ছে। প্রাচীন স্থাপত্য কীর্তি হলে সেখানে এই সিম্বল ব্যবহার হবে। মন্দিরের ক্ষেত্রে এরকম মন্দির যেরকম আমরা দেখে থাকি সেরকম সিম্বল একটা ব্যবহার হয়েছে। গির্জার ক্ষেত্রে এই সিম্বল, এখানে দেখো এই প্লাস সাইন দেওয়া থাকবে। একইভাবে ছত্রীর ক্ষেত্রে এই সিম্বল, যেটা আমরা মন্দিরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, শুধু এখানে দুটো অংশ মিসিং থাকছে। একইভাবে মসজিদের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হচ্ছে। ঈদগাহর ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হচ্ছে। সমাধিস্থলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই সিম্বল। কবরস্থানের ক্ষেত্রে এই সিম্বল দেখো। লাইট হাউসের ক্ষেত্রে এই সিম্বল, এগুলো পরীক্ষায় কিন্তু এসে থাকে। লাইট শিপের ক্ষেত্রে এই সিম্বল। বয়া আলোকিত, এই ক্ষেত্রে এই সিম্বল। বয়া আলোকবিহীন হলে এরকম দেখো কালো করে দেয়া থাকছে। নোঙর বাঁধার ক্ষেত্রে এই সিম্বলটা ব্যবহার হচ্ছে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যে সিম্বলগুলো ব্যবহার হয়ে থাকে। দেখো পাকা রাস্তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়কপথ সহ হলে এই যে NH6 বা NH যেটা থাকবে সেটা লেখা থাকবে, আর এখানে লাল রঙের রেখা দিয়ে আমরা দেখাবো। একইভাবে দেখো পাকা সড়কপথ যদি রাজ্য সড়কপথ হয় এইভাবে ব্যবহার হবে, দুটো লাল রেখা ব্যবহার হবে।
এবারে কম গুরুত্বপূর্ণ সঙ্গে দূরত্ব নির্দেশক, সেক্ষেত্রে এরকম ডট ডট দিয়ে এইভাবে দেখানো হবে। এবারে সেতু সহ পাকা সড়কপথ যদি থাকে, এখানে এই যে সেতুর সিম্বল দেওয়া থাকবে। একইভাবে কাঁচা রাস্তার ক্ষেত্রে দেখো এরকম খুব গুরুত্বপূর্ণ হলে এরকম লাইন থাকবে, ড্যাশ ড্যাশ দিয়ে লাইন থাকবে। এরপরে মাঝারি গুরুত্বপূর্ণ হলে সেখানে অপেক্ষাকৃত দেখো ছোট, মানে এদের মানে মাপটা একটু কমে যাচ্ছে। কাঁচা রাস্তা বীজ সহ হলে এইভাবে দেখো বীজের সিম্বল দিয়ে দেওয়া থাকবে। এবার সেতু সহ কাঁচা সড়ক পথ, এইভাবে দেখো সেতুর সিম্বল দেওয়া থাকবে। আর সেতু সহ পায়ে চলা পথ এইভাবে সিম্বল দিয়ে এখানে দেখো একটা ছোট ডট ডট লাইন দেওয়া আছে। গোযান চলাচলের ক্ষেত্রে সিঙ্গেল লাইন। এবারে ভারবাহী পশু চলাচল পথ ও গিরিপথ যদি থাকে এরকম মাঝে কাটা চিহ্ন দিয়ে এইরকম দেওয়া থাকবে। ফেরিঘাটের ক্ষেত্রে দেখো এই যে ফোর্ড এই লেখা থাকবে। এবার কোন সময় চলাচল হয় সেটাও বলে দেওয়া থাকবে। এবার স্তম্ভসহ সেতুর ক্ষেত্রে দেখো এই সিম্বল ব্যবহার হবে, আর স্তম্ভবিহীন সেতুর ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার হবে। তফাৎটা বুঝতে পারছো, এখানে মাঝে এই যে কালো রেখাটা দেখো এখানে অনেকটা বেশি আছে, এক্ষেত্রে নেই। এরপরে দেখো একইভাবে রেল লাইনের ক্ষেত্রে আমরা এই সিম্বলটা ব্যবহার করে থাকছি, দেখতে পাচ্ছ এখানে এইভাবে। একইভাবে ব্রডগেজ রেলপথের ক্ষেত্রে, ডাবল লাইনের ক্ষেত্রে এই অবস্থা। ব্রডগেজ রেলপথ স্টেশন সহ যদি হয় সিঙ্গেল লাইন, সেক্ষেত্রে এরকম RS লেখা থাকবে। নির্মীয়মান রেলপথ যদি হয় সেক্ষেত্রে তোমরা এইভাবে দেখতে পাচ্ছ। দেখো মিটার গেজ ডবল লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডবল লাইনের জন্য দেখো সিঙ্গেল লাইন টেনে তার উপর ডবল লাইন দেখানো হয়েছে। আর মিটার গেজ যদি সিঙ্গেল লাইন হয় সেক্ষেত্রে দেখো সিঙ্গেল লাইন দেখানো হয়েছে। ন্যারো গেজ রেলপথ যদি হয় এই দূরে দূরে এই সিঙ্গেল লাইনগুলো দূরে দূরে থাকবে। নির্মীয়মান সিঙ্গেল গেজ রেলপথ যদি হয় এরকম ড্যাশ ড্যাশ, যেহেতু কন্টিনিউয়াস নেই, মানে কমপ্লিট হয়নি। এবার রেলপথের ট্যানেল বা সুড়ঙ্গ যদি থাকে তাহলে এই রকম সিম্বল ব্যবহার হচ্ছে, দেখতে পাচ্ছ। একইভাবে লেভেল ক্রসিং যদি থাকে তাহলে এখানে দেখো যে দুটো রেল, আমাদের যে রাস্তা আছে তার উপর দেখো এই যে রেল লাইনের এই সিম্বলটা আঁকা আছে। একইভাবে দেখো এখানে যদি রজ্জু পথ থাকে তাহলে এইভাবে এই সিম্বল ব্যবহার হবে। পায়ে চলাচল পথ বা গবাদি পশুর চলাচল পথ দেখো ডট ডট দিয়ে রেখা দেওয়া থাকবে। একইভাবে নদীর মধ্যে উঁচু বাঁধানো পথ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এইভাবে সিম্বল দেওয়া থাকবে। আর নদীর অগভীর স্থানের উপর দিয়ে হাঁটা পথ বা ফেরি যদি থাকে তাহলে এইরকম সিম্বল থাকবে। পাকা বা প্রস্তর নির্মিত বাঁধ থাকলে এইরকম সিম্বল, আর মৃত্তিকা নির্মিত বাঁধ থাকলে সেখানে এইরকম সিম্বল দেওয়া থাকবে। দেখো এর বাইরে আরও কিছু সিম্বল আছে, যেটা দেখো নদী তীর বরাবর বাঁধ আছে, সেখানে এই রকম সিম্বল দেওয়া থাকবে। নদী দিয়ে তার দুদিকে তোমার এই সিম্বল দেওয়া থাকবে। এরপরে অন্যান্য কিছু সিম্বল ব্যবহৃত হয়, যার মধ্যে দেখো আমাদের পোস্ট অফিস যদি থাকে তাহলে PO ইউজ হচ্ছে। যদি তোমার টেলিগ্রাফ অফিস থাকে TO ব্যবহার হচ্ছে। ডাক ও পোস্ট অফিস তাহলে PTO ইউজ হচ্ছে। এবার পুলিশ স্টেশন PS ব্যবহার হচ্ছে। এখানে ডাক বা পর্যটন বাংলো সেখানে DB ইউজ হচ্ছে। ইন্সপেকশন বাংলো তাহলে সেখানে IB ইউজ হচ্ছে। বিশ্রাম গৃহ সেখানে রেস্ট হাউস RH ইউজ হচ্ছে। এখানে খনি, এখানে ডট দিয়ে M হচ্ছে মাইন। এরপরে দেখো সার্কিট হাউসের ক্ষেত্রে CH ইউজ হচ্ছে। ক্যাম্পিং গ্রাউন্ডের ক্ষেত্রে দেখো CG, এখানে চৌকো করা আছে দেখো ড্যাশ ড্যাশ দিয়ে। বাজারের ক্ষেত্রে MAR ইউজ হচ্ছে, মার্কেট। এরপরে দেখো আমাদের কোনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো যদি অংশ থাকে, যেখানে ধরো কোনো সম্প্রদায়ের মানুষ বাস করে, তাহলে সেই রকম কোনো সিম্বল তাহলে এখানে দেখো। একইভাবে যদি কোনো পাড়া বা আদিবাসী কোনো থাকে তাহলে এখানে যেমন নাগাদের আছে, তাহলে এটা নাগা আদিবাসীদের অংশ, তাহলে এটা এইভাবে লেখা আছে। তাহলে এই আমাদের টোটাল আমাদের টোপোশিট ম্যাপে আমরা যে সিম্বলগুলো ইউজ করে থাকি সেই সিম্বলগুলো তোমরা দেখতে পেলে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে টোপোশিট ম্যাপে কী কী রং, রেখা এবং প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় এবং সেগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগে তা আমি আলোচনা করলাম। এর পরের শুক্রবার দিন টোপোশিট ম্যাপে কিভাবে কোনো একটা স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্ণয় করতে হয় তা আলোচনা করব। যারা এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।